আমন্ত্রণ সবাইকে সংবাদ পর্যালোচনা ভিত্তিক RTVর নিয়মিত আয়োজন আজ পত্রিকা অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং এর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক জনাব মইনুল আলম। আপনাকে RTV স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা সংবাদ বিশ্লেষণে যাব, তবে তার আগে চলুন আজ যে সকল পত্রিকা বের হয়েছে তার শিরোনামগুলো দেখে আসি। প্রথমেই আছে দৈনিক ইত্তেফাক। তাদের মূল খবর, 2 কুল হারালেন বিএনপির প্রায় 200 তৃণমূল নেতা। এরপরে আছে দিল্লি দখলের লড়াই শুরু। আরেকটি খবর, প্রযুক্তি নির্ভর উন্নত দেশ গড়ে তোলা হবে, এটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এরপরে সমকাল, এখন সময় খোরাখুরির। এরপরে আছে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন রাফি। যায় যায় দিন, তাদের লিড নিউজ। ঘরে বাইরে প্রচণ্ড চাপে বিএনপির শীর্ষ নেতৃত্ব। রাসেলকে 5 লাখ টাকার চেক দিলেন গ্রিন লাইন, বাকি 45 লক্ষ টাকা 1 মাসের মধ্যে। ভারতের লোকসভা নির্বাচন, ভারতে প্রথম দফায় আজ 91 আসনে ভোট। এরপর আছে আমাদের সময়, দিল্লি বিজয়ের লড়াই শুরু। আরেকটি খবর, বাঁচানো গেল না কিছুতেই, এটি নুসরাত জাহান রাফিকে কেন্দ্র করে খবর। আরেকটি খবর আছে, যারাই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না। সময়ের আলো, রাফিকে বাঁচানো গেল না। তারপরে মানুষের জীবনমান উন্নয়নে গবেষণার বিকল্প নেই, প্রধানমন্ত্রী। আরেকটি খবর, ডামরায় মসজিদে বস্তাবন্দি শিশুর লাশ, অপহরণের পর টাকার জন্য হত্যার অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে। মানবজমিন, সেই অধ্যক্ষের যত কেলেঙ্কারি, নুসরাতকে বাঁচানো গেল না। দিল্লির মসনদ দখলের লড়াই, ভুয়া প্রশ্নপত্রের কারবারি ওরা। আমাদের হাতে সর্বশেষ দৈনিক ইংরেজি পত্রিকা দি ইন্ডিপেন্ডেন্ট। তাদের মূল খবর, হাইকোর্ট পয়েন্টস আউট রিজনস ফর রাইজ ইন রোড ক্রাশ। আরেকটি খবর তাদের গুরুত্বপূর্ণ, সেটি ফাইন্ড ওয়েজ টু মেনটেন ইকোনমিক গ্রোথ। দর্শক, এই ছিল সংবাদ শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। জনাব মইনুল আলম, আপনিও সংবাদ শিরোনামগুলো শুনলেন। আজকে সবগুলো পত্রিকা, সেটি ইলেকট্রনিক এবং পত্রিকাগুলো, সবগুলো খবর এবং একই সাথে দেশের মানুষ এই খবরটি পড়ে খুব বেদনাহত হয়েছে শুরু থেকেই, যে আমাদের সবাইকে কাঁদিয়ে নুসরাত জাহান রাফি মৃত্যুবরণ করেছে। তিনি ফেনীর সোনাগাজী মাদ্রাসার স্টুডেন্ট। তো এই জায়গাটি নিয়ে এখানে অধ্যক্ষ এই অভিযোগে অভিযুক্ত, তিনি এর আগে অভিযুক্ত হয়েছেন। একই সাথে আজকে আবার ডেমরায় অধ্যক্ষ এক শিক্ষার্থীকে অপহরণ, মাদ্রাসা অধ্যক্ষ শিক্ষার্থীকে অপহরণ করেছে, টাকার জন্য হত্যার অভিযোগ উঠেছে, গ্রেপ্তারও করা হয়েছে। সবকিছু মিলে যে সামাজিক পরিস্থিতি যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, কি মিন করে? রাফির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শত চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো গেল না। তার দেহের পুড়ে যাওয়া বার্নিং পার্ট ছিল এত বেশি, তাকে খুব জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার সুযোগ ছিল না। যেটি মাননীয় প্রধানমন্ত্রী পর্যায় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশের সকল ব্যবস্থাপনা থাকা প্রস্তুত থাকা সত্ত্বেও তার যে ক্ষত 85% যার শরীরের পুড়ে যায়, বার্নিং 40% হলে মানুষ সবচেয়ে ক্ষতিকর, মাফ করবেন, 85% পুড়ে যাওয়া রোগী রাফিকে এখান থেকে এয়ারলিফটিং সম্ভব হয়নি। এজন্য সার্বক্ষণিক চেষ্টা ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাফি চলেই গেল, তাকে বাঁচানো গেল না। কি বলবো, এই যে ফেনীর সোনাগাজীর এই ঘটনাটি, তথাকথিত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা যে কাণ্ডটি ঘটিয়েছে, যদিও এখন সে আইনের হাতে বন্দী, বিচার হবে আইনি বিচারে। এবং এই ঘটনাটা কি ইঙ্গিত করে, আমি শুধু এটাই ভাবছি, এই সমাজের, আমরা এই নাগরিক সমাজ, আমরা শহরে জীবনযাপন করি, আমরা খুব সভ্যতার কথা বলি, সভ্যতার সকল সুযোগ সুবিধা আমরা গ্রহণ করি,
কিন্তু এই দেশের সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া কিংবা 1 লক্ষ স্কোয়ার বর্গ মাইল 64টা জেলার 550 উপজেলায় কি হচ্ছে, এই রাফির ঘটনা তার প্রমাণ। এটা হচ্ছে এই সমাজের ব্যারোমিটার, সমাজের নির্ণায়ক, আমরা সেই সমাজটা কোথায় আছে। আপনি ড্যামরার ঘটনা বললেন, একই ধরনের ঘটনা হোক, এখানেও একই অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ, মাদ্রাসা প্রিন্সিপাল হোক, কলেজ, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে এমন নৃশংস, এত জন্তু জানোয়ারের মতো আচরণ যারা করে, ঘটনা ঘটায়, তাদের কি শাস্তি আমি জানি না। প্রচলিত আইনে, দ্রুত আইনে বিচার হবে, শাস্তি হবে আশা করি। তিনি এই ডেমরায় যে ঘটনাটি ঘটেছে আপনি জানেন, তারপর একটু স্মরণ করে দিয়ে যে অপহরণ করেছে, নিজ শিক্ষার্থীকে তিনি অপহরণ করেছে, টাকার জন্য সে হত্যা করেছে নিজ শিক্ষার্থী। এখন ওই একই কথা ফেনীর ঘটনাও, সোনাগাজীর ঘটনা। এবং ফেনীর যিনি অধ্যক্ষ তিনি কিন্তু এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন অভিযোগ তুলেছেন। এখানে যে প্রশ্নটি দাঁড়ায় সেটি হচ্ছে কর্তৃপক্ষ, যে সেটাই বলছি যে তাদের যে দায়ভার, একটা কমিটি থাকে, পরিচালনা কমিটির দায়ভারটি কোথায়? গভর্নিং বডি থাকে, চেয়ারম্যান থাকে, চেয়ারম্যান হয় স্থানীয় নির্বাচিত কেউ, বিশিষ্ট ব্যক্তি, আমি জানি না। তারা কি এই শিক্ষা প্রতিষ্ঠানটা কি পরিচালনার জন্য কি ওইভাবে মনোযোগী ছিলেন, মনিটরিং করেছেন? একটা অভিযুক্ত ব্যক্তিকে কিভাবে প্রিন্সিপাল পদে বহাল রাখে? দায় দায়িত্ব অনেককেই নিতে হবে। যদি আপনি আইনের কথা বলেন, যদি আইনের শাসনের কথা বলেন, সুশাসনের কথা বলেন, শুধু অধ্যক্ষ তার সহযোগীদের গ্রেপ্তার, অধ্যক্ষকে গ্রেপ্তার, রিমান্ডে নেওয়া ঠিক আছে, তো এর আশেপাশে এই অধ্যক্ষকে নিয়োগ দিছে কে? এই অধ্যক্ষ কিভাবে নিয়োগপ্রাপ্ত হলো অভিযুক্ত হওয়া সত্ত্বেও, পূর্বের অভিযোগ সত্ত্বেও? এই কমিটিকে দিতে হবে। এর কি কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে? স্থানীয় প্রভাবশালী সমাজপতিদের কোনো হাত আছে? দেখতে হবে, দেখে এটা বিচার করতে হবে। এবং এটা অপরাধের সাথে সম্পৃক্ত সরাসরি, প্রত্যক্ষ, পরোক্ষ যারাই হোক তাদেরকে আনা যায়। আমি আর কোনো খুব শোক প্রকাশ করে আমি কোনো কিছু দেখছি না। রাফির এই ঘটনা আমাদের সমাজকে চিহ্নিত করে দিচ্ছে। আমরা উন্নয়ন অগ্রগতির কথা বলি, আমরা উন্নয়নের কথা বলি, আমরা আমাদের সাফল্যের কথা বলি, কিন্তু আমরা যে একটা উন্নয়নের গল্প বলি, কিন্তু 10টা উন্নয়নের গল্প বলি, আমরা একটা এই ধরনের ঘটনা আমাদেরকে কতটুকু পিছিয়ে নিয়ে যায়, কতটুকু আমাদেরকে অনগ্রসর পথে ধাবিত করছে, মানে আমাদের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ এবং ম্লান করে। আমরা এই যে এই ঘটনাগুলো, মনিরুল আলম, এই ঘটনা থেকে আসলে আমাদের সামাজিক যে পরিস্থিতি, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের অবস্থা চলছে, সবগুলোতে একই রকম অবস্থা চলছে সেটি আমরা বলছি না, কিন্তু বিশেষ করে মেয়েদের উপর যে ঘটনা ঘটছে, যে অত্যাচার করছে, আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি, আমরা খুব স্বস্তি বোধ করি কখনো কখনো, কিন্তু স্বস্তি বোধ করার চিহ্ন এটা আমি এভাবে বলবো যে এটা শুধু বিচার না, একটা বিচারহীনতা, আরেকটা অপরাধ, একটা বিচার না হওয়ার ঘটনা, একটা বিচারহীনতা, একাধিক একের পর এক অপরাধ করার উস্কে দেয়, প্রবণতা বাড়িয়ে দেয়। এটাই বলবো, শুধু বিচার হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, তাহলে অপরাধ কমবে। বিচার হবে না, আপনি তাকে আশ্রয় প্রশ্রয় দেবেন, এই যে প্রিন্সিপাল কিভাবে কন্টিনিউ করলো, কিভাবে থাকলো, এই ঘটনা ঘটবেই। এরকম এই প্রিন্সিপালরা, এই জাতীয় এরকম আরও 10টা সিরাজউদ্দৌলা আছে, প্রতি উপজেলায় সিরাজউদ্দৌলারা আছে, এই সমাজে বসবাস করছে, আমরা দেখছি অথবা দেখছি না। মানে তাদেরকে আপনি ছদ্মবেশী অপরাধী বলতে চাচ্ছেন, যে তারা শিক্ষার মোড়কে অথবা মানে ধর্মীয় শিক্ষার আবরণে নিজেদেরকে লুকিয়ে রেখেছে এবং জনসম্পৃক্ত থাকছে। সুতরাং এটার বিচার শুধু বিচার না, এমন বিচার হবে পুরো বিশ্ব দেখবে, হ্যাঁ বাংলাদেশে বিচার ব্যবস্থা আছে, আইনের শাসন আছে। অপরাধী হয়, সব দেশেই অপরাধ হয়, সব দেশেই নানান খুব ঘৃণ্য কর্মকাণ্ড হয়, কিন্তু বিচারটা যখন হয় তখন মানুষ স্বস্তি পায়, সবাই তখন এটা খুব ইতিবাচক দৃষ্টিতে দেখে, আমি এটাই বলবো। সেটাই মাদ্রাসার, ডেমরার মাদ্রাসা যে অপহরণের ঘটনা, টাকার বিনিময়ে ছাত্রকে আরেক প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল এই কাজ করেছে, এবং মেরে হত্যা করেছে। হ্যাঁ, তার বস্তাবন্দি লাশ পাওয়া গিয়েছে ছাত্রটির। সুতরাং ওইটাও একটা ঘটনা, এবং এই ঘটনা আরও ঘটবে। আমাদের এখানে যখন আগুন লাগে, শুধু চতুর্দিকে আগুন লাগে, যখন এই মাদ্রাসার ঘটনা হয়, হত্যাকাণ্ড হয়, নারী রেপ হয়, আমাদের মেয়েরা যখন নির্যাতনের শিকার হয়, একের পর এক ঘটতে থাকে। এটা সমাজের চিত্র, সমাজের একটা প্রবণতা কিংবা এটা ব্যারোমিটার। তো সুতরাং এগুলো ব্যবস্থা করতে হবে। একসময় দেখছেন ঘরে ঘরে শুধু অ্যাসিড মারতো মেয়েদেরকে, রাস্তায় যাচ্ছে, পড়তে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, টিউশনিতে যাচ্ছে, অ্যাসিড মারতো, তারপরে এটা বন্ধ হয়েছে। সুতরাং আপনি ব্যবস্থা এবং বিচারের বিকল্প নাই, আপনি আইনটা আছে,
আইন অপর্যাপ্ত হলে সরকারের দায়িত্ব হচ্ছে আইনটা পূর্ণাঙ্গ করা। আমি মনে করি এই মুহূর্তে আইন পূর্ণাঙ্গ করার প্রয়োজন নাই, আইন আছে, আইন আছে, শুধু এখন বিচার করাটা জরুরি। হ্যাঁ, এটা পুলিশ সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেখেছি আজকে শোক প্রকাশ করেছেন, তার নজরে আছে। প্রধানমন্ত্রীর সহানুভূতি ছিল, ভালোভাবে তাকে চিকিৎসা করার জন্য সব নির্দেশনা এবং উনি মনিটরিং করেছেন সার্বক্ষণিক। আমি এতে স্বস্তি পাচ্ছি এবং এটার প্রতিফলন আমি এটা দেখতে চাই, জনগণ দেখতে চায়। এবং একই সাথে আরেকটি বিষয় নিয়ে আসি, সেটা সড়ক দুর্ঘটনায় আমাদের কিন্তু হত্যার ইতি বাড়ছে। আমাদের গ্রিন লাইনের বাসে দুর্ঘটনা হয়ে রাসেলকে আজকে 5 লক্ষ টাকার চেক প্রদান করেছে। দেওয়ার কথা আরো 45 লক্ষ টাকা এক মাসের মধ্যে দেবে। কথা ছিল 1 কোটি টাকা দেওয়া, এটা থেকে কমিয়ে এনে এখন 50 লক্ষ হয়েছে, কিন্তু সেটাও টালবাহানা ছিল, আজকে 5 লক্ষ টাকা দিয়েছে। এটা এই ধরনের প্রতিষ্ঠান গ্রিন লাইন কিংবা এগুলো বড় বড় কোম্পানি, অবশ্যই এরা সেবাদানকারী প্রতিষ্ঠান, তো সেবার নামে এরা যা করছে অতি মুনাফা এবং বাণিজ্য, এবং এই যে বলবে কোটি টাকা দিয়ে বাস নামিয়ে দ্রুত টাকা উদ্ধারের চেষ্টা করছে, এই যে ব্যবসায়িক মনোবৃত্তি। এবং রাসেলকে যেভাবে ক্ষতি করে, রাসেল তো তার এই অঙ্গ আর ফিরে পাবে না, পা ফিরে পাবে না, সম্ভব নয়। 5 লক্ষ টাকা 5 কোটি টাকা দিয়ে পা ফিরে পাবে না, টাকা দিয়ে এই ক্ষতিপূরণ করা দেওয়া সম্ভব নয়। মাই লর্ড মাননীয় আদালত তবুও ব্যাপারটাকে এনেছে, গ্রিন লাইনের মতো কর্তৃপক্ষকে, পরিবহন ব্যবসায়ীকে, মালিককে ক্ষতিপূরণ দেওয়াতে বাধ্য করেছে। এখন এই গ্রিন লাইন আরো 10টা গ্রিন লাইন সতর্ক হয়ে যাবে। আমি মনে করি না এটা খুব ভালো শাস্তি হয়েছে, ভালো বিচার হয়েছে। আমি খুব সন্তুষ্ট না এই বিচারে, হ্যাঁ, তবুও একটা বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে সেই জায়গাটা থেকে। এই শুরু হতে এটা কিছু স্বস্তিদায়ক। আমি মনে করি যে গ্রিন লাইনের এই কাজটা এটা বাধ্য করা উচিত ছিল, এই ধরনের সময় দেওয়া ঠিক হয়নি, এটা তাৎক্ষণিকভাবে এটা মিটিয়ে ফেলা উচিত। শুধু শুনানি হয়েছে, আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত হয়েছে, একটা সময় গিয়ে গ্রিন লাইনের দেখে মনে হচ্ছে তারা কোনোভাবে পার পেয়ে যাওয়ার সময়টা পার করে দিলে হয়ে গেল, এমন একটি মনোভাব। যাই হোক, এটা হচ্ছে। সুতরাং আমাদের এই যে পাবলিক লিটিগেশন যে কেস, হ্যাঁ, এই যে জনসম্পৃক্ত যে কেসগুলো হচ্ছে, মামলাগুলো হচ্ছে, আদালতও সম্পৃক্ত হচ্ছে, এটা ভালো কথা। এবং উচ্চ আদালত এটা সুও মোটো হোক, যে কোনো কারণে হোক, নোটিশ দিচ্ছে এবং একের পর এক শুনানি করে আইনি পদক্ষেপ দিচ্ছে, নির্দেশনা দিচ্ছে। আমি এটি ইতিবাচক আমরা মনে করি, ইতিবাচক মনে করি। আর এই ধরনের এই যে পরিবহন, আপনি দুর্ঘটনার কথা বললেন, আমি নাগরিক হিসাবে, আমি জনগণ হিসাবে আমি সচেতন হব। আপনি পরিবহন পরিচালনাকারী হিসাবে, ড্রাইভার হিসাবে আপনি সচেতন হবেন। উনি আরেকজন ব্যক্তি পরিবহনের মালিক হিসাবে সচেতন হবে। আরেকজন ব্যক্তি যিনি পুলিশের পোশাক পরে ট্রাফিক পুলিশ হিসাবে দায়িত্ব পালন করছেন, উনি সচেতন হবেন, তার দায়িত্বটা পালন করবে। এইভাবে যার দায়িত্বটা সে পালন করবে, যথাযথভাবে পালনের মধ্যে দিয়ে আমরা আসলে একটি নিরাপদ সমাজ, করণীয় সেটা করব, নিরাপদ পরিবহন এবং নিরাপদ আমরা জীবন তৈরি করতে পারবো। আরেকটি খবর আসতে চাই মনিরুল আলম, সেটি হচ্ছে যে ভারতের 17তম লোকসভা নির্বাচন, আজ 91 আসনে ভোট গ্রহণ হবে। এবং আপনি তো দীর্ঘদিন কূটনৈতিক সম্পাদক হিসাবে কাজ করছেন, দেশ বিদেশের ডিপ্লোম্যাটিক বিষয়গুলো আপনি খুব ভালো রাখেন, তো এই নির্বাচনের নিশ্চয়ই আপনি সেটি পর্যবেক্ষণ করছেন, তো আপনি কিভাবে? এটা একটা ভারতের হচ্ছে, ভারত একটা পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ডেমোক্রেসি, বৃহৎ গণতন্ত্রের দেশ। এটা বলা হয় যে জনসংখ্যার কারণে 100 কোটি মানুষের দেশ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হচ্ছে। আর ভারতের নির্বাচনটা হচ্ছে সবচেয়ে বড় ভোট, বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট ইলেকশন পোলস ইন দ্য ওয়ার্ল্ড। কারণ হচ্ছে 90 কোটি ভোটার, ভারতের এই নির্বাচনের ভোটার সংখ্যা হচ্ছে 90 কোটি। আর এই নির্বাচনে 8 কোটি নতুন ভোটার হয়েছে। এবার 12 কোটি ভোটার প্রথম ভোট দেবে, যে কোনো কারণে এরা ভোট দিতে পারেনি। এর মধ্যে 12 কোটি নতুন দেবে, 8 কোটি নতুন প্রথম ভোটার। এবং এই নির্বাচনটা একটি দীর্ঘ সময় নিয়ে চলে। 543টি সংসদীয় আসনে লোকসভার নির্বাচন হবে 7 দফায়, আজকে 91টি আসনে হবে এবং 19শে মে পর্যন্ত চলবে, শেষ হবে 23শে মে। একদিনে গণনা হবে এবং ফলাফল জানা যাবে ওই দিন। আপনি বুঝতে পারছেন একটা নির্বাচনী মহাযজ্ঞ। 1 লক্ষ ভোট কেন্দ্র আছে,
10 লক্ষ সরকারি কর্মকর্তা, 10 মিলিয়ন, 1 কোটি কর্মকর্তা কর্মচারী এই ভোটগুলো পরিচালনা করবে। এখানে আমি রাজনীতির প্রসঙ্গে পরে যাব, নির্বাচনী ব্যবস্থাটা নিয়ে কথা। আমাদের বাড়ির কাছে আমরা নির্বাচন করেছি, নির্বাচন চলমান, স্থানীয় সরকার নির্বাচন একটা পর্ব বোধহয় বাকি আছে, জুন মাসে হবে। 5টা পর্ব হয়ে গেছে, 6টা পর্ব হয়ে গেছে। সংসদ নির্বাচন করলাম 30শে ডিসেম্বর, এর আগেও করেছি স্থানীয় নির্বাচন, মেয়র নির্বাচন। সুতরাং এই নির্বাচনটা বোধহয় আমাদের নতুন প্রজন্ম কিংবা আমরা তো দেখি, আর আমি অন্তত 8-10টা নির্বাচন দেখেছি, অনেকগুলো নির্বাচন সংবাদ সংগ্রহ করেছি। এই নির্বাচনটা বোধহয় দেখার বিষয়, কিভাবে ভারতে নির্বাচন হয়। না, সেটি তো নির্বাচনী ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতি দেখার বিষয়, শিখার বিষয়। নির্বাচন কমিশন আজকে গতকাল দিনের কোনো এক সময় নির্দেশ দিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জীবনী গ্রন্থ, জীবনী ভিত্তিক যে চলচ্চিত্র বায়োপিক প্রকাশিত হয়েছে, এটার রিলিজ, এই চলচ্চিত্রটি রিলিজ করার জন্য অনুমতি সেন্সর বোর্ড দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, এবং নির্বাচন কমিশন বলছে না, এটা মুক্তি দেওয়া যাবে না। নির্বাচন কমিশন যে আচরণবিধি তৈরি করেছে এটা সবাইকে মানতে হচ্ছে, তারপরেও ঘটনা ঘটছে। বাট বাই অ্যান্ড লার্জ ইটস এ বেস্ট ইলেকশন, পার্টিসিপেটরি ইলেকশন in terms of fairness, in terms of neutrality, in terms of people's participation, এটা হয়। আগামী 1 মাসে কিছু ঘটনা ঘটবে ওদের নির্বাচনে, বিহার, ঝাড়খণ্ড, এসব জায়গায় কিছু ঘটনা ঘটে, কিছু দুর্ঘটনা ঘটে, মাওবাদীদের ঘটনা ঘটে, তাও হবে। কিন্তু বাই অ্যান্ড লার্জ সার্বিক বিচারে এটা একটা চমৎকার গণতান্ত্রিক নির্বাচন। সেটি এখানে একটি বিষয় আমি যোগ করি মনিরুল আলম, সেটি হচ্ছে যে ভারত আমাদের খুব কাছের দেশ, বন্ধু রাষ্ট্র, আমরা শুরু থেকেই বলে আসছি, এবং সেটা আমরা মানি, দেশের মানুষও মানে, ভারতের মানুষও সেটি মানে। তো ভারতের এই নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের যে ভূমিকা বা নির্বাচনী প্রক্রিয়ার, আমাদের নির্বাচনগুলোতে আমাদের দেশের নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেটা আমাদের দেশের তরুণরা যারা প্রথম ভোটার হয়েছে, ভোট দিয়েছে, তারাও সেই জায়গাটি তো তারা দেখেছে। আপনাকে আমি অনুরোধ করব, প্লিজ আমাকে বলবেন না নির্বাচনটি তুলনা করার। বাংলাদেশ আমি তুলনা করতে বলছি না, আমি শুধু অনুরোধ করব আপনাকে পর্যবেক্ষণ করেন। আমাদের তরুণরা, আমাদের নাগরিক সমাজ, আমাদের সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক সবাই এই নির্বাচনটা কেমন হয় দেখুক। সর্বোপরি আমি অবশ্যই রাজনীতিবিদদের কথা বলবো, যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করেন কিংবা রাজনীতিতে আছেন, জাতীয় রাজনীতি, তারাও দেখুক। নির্বাচন কমিশনও দেখুক যে একটি সরকার কিংবা একটি ক্ষমতাসীন সরকার কিংবা সংবিধান আইন অনুযায়ী নির্বাচন কমিশন হওয়ার পর, নির্বাচন কমিশনার হওয়ার পর, নিয়োগ পাওয়ার পর কিভাবে চলতে হয়, এটা বোধহয় তাদের দেখার কথা, সেটিও শেখার দরকার আছে। আরেকটি ব্যাপার, এটি খুব আলোচনায় চলে এসেছে। আজকে আমরা দেখলাম যে একটি পত্রিকা রিপোর্ট করেছে যে আমরা জানি না ভারতের ক্ষমতার পরিবর্তন হবে কি হবে না, সেটি এখনো বলার সময় আসে না বা উপলব্ধিও করা যাচ্ছে না। যদি কিছু রিপোর্ট বা আছে, গবেষণা রিপোর্ট বলেছে, কিন্তু তাদের ক্ষমতার পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, বাংলাদেশ কেন, ভারতের পররাষ্ট্রনীতি এমন একটি নীতি যেখানে রাজনৈতিক দিল্লির মসনদ বলা হয়, যেটা দিল্লির ক্ষমতা কেন্দ্র বদল হলেও ওই পররাষ্ট্র নীতি, সেটা নিকট প্রতিবেশী হোক কিংবা বহির্বিশ্বের সঙ্গে হোক, অপরিবর্তিত থাকে। এটা একটা স্থির স্ট্যাটিক নীতি। আপনি বলতে পারেন বাংলাদেশে কি এটা আছে? বাংলাদেশের গত 15 বছর ধরে যে সরকারটি আছে, 10 বছর ধরে কিংবা এই আগামী 5 বছর যে থাকবে, এই 15 বছরে একটি ধারাবাহিক পলিসি ছিল, এবং এটা ধারাবাহিকভাবে পলিসি অগ্রসর হচ্ছে বহির্বিশ্বের জন্য। কিন্তু ইতিপূর্বে যদি দেখি 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগের সময় যে পলিসি ছিল, 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির সময় পলিসিটা চেঞ্জ হয়েছে দলীয় পলিসি অনুযায়ী, কিন্তু সেটা দেশের জন্য ভালো কি মন্দ সেটা জনগণই বিচার করেছে। কিন্তু পররাষ্ট্রনীতি এমন একটি নীতি, প্রতিবেশীদের সঙ্গে, বিদেশের সঙ্গে সম্পর্ক, এটা সরাসরি সংবিধানে নির্দেশ করা আছে এবং এটা কখনো পরিবর্তন হয় না। এটা প্রাতিষ্ঠানিকভাবে গণতান্ত্রিক ভারতে, আমি বলবো ভারতকে অবশ্যই গণতান্ত্রিক ভারতে এটা ওরা মেনটেন করছে। বিজেপি আছে, কংগ্রেস ছিল যা, বিজেপি আছে যা, ভবিষ্যতে যদি কংগ্রেস আসে কিংবা বিজেপি অব্যাহত থাকে, কন্টিনিউ করে, একই থাকবে। কিন্তু এই জায়গায় একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে ভারতের ক্ষমতার পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের এখানেও কিছু কোনো রাজনৈতিক দল তো পরিবর্তনের স্বপ্ন দেখে বা সেইভাবে নিজেদেরকে তৈরি করতে চায়, সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। এটা খুবই কি বলবো, এটা অনুল্লেখযোগ্য জিনিস। এখন ভারতে যদি বিজেপি চলে যায়, আমি কথার কথা বললাম, 23 আলোচনার প্রেক্ষাপটে আপনি বলতেই পারেন, 23শে মে যদি দেখি আমরা দুপুর নাগাদ কিংবা বিকাল নাগাদ বিজেপি নেই, কংগ্রেস এলো,
তাহলে বাংলাদেশে কি হবে বলেন? বাংলাদেশে আওয়ামী লীগ আগামী 5 বছর থাকবে। আওয়ামী লীগের সাথে কংগ্রেসের সম্পর্কটা আরো ভালো, আরো ঐতিহ্যবাহী, সেই 71-এর শুরু থেকেই। সুতরাং এটা আমি মনে করি না খুব এখন আলোচ্য বিষয় কিংবা বিবেচ্য বিষয় বলে হতে পারে। এখন আপনি আলোচনা করতে পারেন যে ক্ষমতা কোন দিকে যাচ্ছে, ভারতের গতি প্রকৃতি, এটা ভারতের জনগণ নির্ধারণ করবে 7 দফা নির্বাচনের মাধ্যমে। তবে যেটা হচ্ছে যে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী সরকারকে কেন্দ্র করে এবং তার বিরুদ্ধে যে মমতা ব্যানার্জি, কংগ্রেস, আরও দলগুলো, মায়াবতী, এরা যে জোট করেছে, যদিও জোট হয়নি, রাজ্যে রাজ্যে অঞ্চলে অঞ্চলে জোট নিয়ে সংঘাত হয়ে দ্বিমত এবং বিরোধ তৈরি হয়েছে, তারপরেও একটা চেষ্টা করছে এরা ওখানে গণতান্ত্রিকভাবে নির্বাচন করে ক্ষমতার পরিবর্তন করার জন্য। যদি হবে, এখানে রাজনৈতিক ইস্যুগুলো বেশি চলে আসছে, দলের কর্মসূচিগুলো চলে আসছে। নরেন্দ্র মোদীর যে ইশতেহার কিংবা 5 বছরের যে কর্মকাণ্ড, ইয়াং ইন্ডিয়ান্স, নিউ ইন্ডিয়ান্স, হ্যাঁ, মানে খুব নতুন নবীন ইন্ডিয়ান, দক্ষ ইন্ডিয়ান, পড়াশোনা জানা কিংবা ডিগ্রিধারী ইন্ডিয়ানদের ওদের চাকরির ব্যাপারটা এখানে গুরুত্বপূর্ণ। মানে কর্মসংস্থানের বিষয়টি 12,000 কৃষক গত 5 বছরে এই নরেন্দ্র মোদীর সময় আত্মহত্যা করেছে, কারণ ওরা উৎপাদিত কৃষকের উপযুক্ত মূল্য পায় নাই, পণ্যের মূল্য পায় নাই, পাট বলেন, ধান বলেন, শস্য বলেন, সবজি বলেন। এই বিষয়গুলো তাদের নির্বাচনে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। ডিমনিটাইজেশনের যে কাজটা আমাদের শেষ করতে হবে, এটার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত বিরাট একটা অংশ। রাইট। আর কংগ্রেস এমন কোনো আশা দিতে পারেনি যে আশায় জনগণ সবাই, ভোটাররা তাদেরকে ভোট দিবে। এটা একটা বড় ব্যাপার। পুলওয়ামা হত্যাকাণ্ডটা একটা বড় ঘটনা এবং বালাকোটে পাল্টা আক্রমণটাও বড় ঘটনা। সুতরাং পাকিস্তানের সাথে ভারতের রাজনীতিতে পাকিস্তান ইস্যু একটা বড় ইস্যু, চীন ইস্যু একটা বড় ইস্যু, বাংলাদেশ খুব বড় ইস্যু। সেই জায়গাগুলো আসলে এখন আপনি যেটি বলেছেন যে পর্যবেক্ষণের সময় পর্যবেক্ষণ করা উচিত। জনাব মনিরুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজ পত্রিকা অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। সকাল 9:15 আবারও সম্প্রচার হবে, দেখার আমন্ত্রণ রইল। একই সাথে জানিয়ে রাখি, আজ পত্রিকা অনুষ্ঠানটি শুক্র থেকে বুধবার রাত 1:30 সম্প্রচার হয়। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং RTVর সাথেই থাকুন।